আচ্ছা, তো আজকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা হোয়াট দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার এই কবিতাটা আমরা পড়ব। এই কবিতাটা বলা যেতে পারে দিস ইজ এ কাইন্ড অফ প্রেয়ার, ঈশ্বরের কাছে এক ধরনের প্রার্থনা। এবং প্রার্থনাটা কেমন? তিনি তার দেশকে, তার রাষ্ট্রকে কিভাবে দেখতে চান, একটা আদর্শ রাষ্ট্রের যে সকল ক্যারেক্টারিস্টিক্স তিনি এগুলা ঈশ্বরের কাছে চাচ্ছেন যে হ্যাঁ এই সকল ক্যারেক্টারিস্টিক্সগুলা অথবা এই ধরনের গুণাবলীগুলা যেন আমার দেশের এবং দেশের মানুষের মধ্যে থাকে। ওকে, তো কবিতাটা সহজ, আমরা একটু পড়ার চেষ্টা করি। তিনি প্রথমে বলছেন যে হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার অ্যান্ড হেড ইজ হেল্ড হাই, চিত্ত যেথা ভয়শূন্য, মুক্ত যেথা শির। আমি এমন একটা দেশ চাই, হে ঈশ্বর তুমি এমন একটা দেশ আমাকে দাও যেখানে মানুষজন কখনো ভীত হবে না, ভীত সন্ত্রস্ত হবে না, এবং তাদের শির, তাদের মাথা সবসময় সমন্বিত থাকবে, মাথা সবসময় উঁচু থাকবে তাদের। হোয়ার নলেজ ইজ ফ্রি, এবং তিনি বলছেন যে আই ওয়ান্ট সাচ এ কাইন্ড অফ কান্ট্রি হোয়ার নলেজ উইল বি, এডুকেশন উইল বি ফর এভরি সিঙ্গেল ওয়ান। হ্যাঁ, জাতি, ধর্ম, বর্ণ, গোষ্ঠী, অঞ্চল এগুলা কোনো ভেদ বিভেদ করা হবে না। প্রত্যেকের জন্য শিক্ষা, প্রত্যেকের জন্য নলেজ থাকবে। হুম, where the world has not been broken up into fragments by narrow domestic wall। এখানে ন্যারো ডোমেস্টিক ওয়াল বলতে বোঝাচ্ছে যে কুসংস্কার। হ্যাঁ, কুসংস্কার, বিভিন্ন ওল্ড কাস্টম, ওল্ড ট্রেডিশন, হ্যাঁ, যেগুলা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে, এগুলা দ্বারা মানুষের মধ্যে কোনো বিভেদ থাকবে না। মানুষ ধর্ম, বর্ণ, গোত্র এগুলা নির্বিশেষে প্রত্যেকটা মানুষের মধ্যে শিক্ষার আলো ছড়ায় দেবে, প্রত্যেকটা মানুষ একে অন্যকে ভালোবাসবে। এরকম কোনো ন্যারো ডোমেস্টিক ওয়াল, এরকম কোনো বেড়া মানুষের মধ্যে থাকবে না, এরকম কোনো ওয়াল মানুষের মধ্যে থাকবে না যেটা দ্বারা তাদেরকে পেছন থেকে আটকানো যায়, এরকম কোনো ওয়াল থাকবে না। অ্যান্ড দেন হোয়ার ওয়ার্ডস কাম আউট ফ্রম দ্য ডেপথ অফ ট্রুথ, এবং ওইখানকার মানুষজন, আমি যেই দেশটা চাই সেই দেশের মানুষজনের এরম হয় না যে মনে এক কথা মুখে আরেক কথা, কিন্তু আমার দেশের মানুষজনের প্রত্যেকটা কথা সত্য হবে, তারা সবসময় সত্য কথা বলবে, তারা সবসময় দেশের ভালোর জন্য কথা বলবে। হ্যাঁ, তারা দেশের ভালোর জন্য কথা বলবে। Where tireless striving stretches its arm towards perfection, and the people of my country will work hard for being perfect, for perfection। আমরা যে কাজটাই করছি, আমার দেশের মানুষ যে কাজটা করবে তারা তার প্রতি এত পরিমাণ লেবার দিবে, তারা এত পরিমাণ কষ্ট করবে, এত পরিমাণ হার্ড ওয়ার্ক করবে যাতে তারা স্ব ক্ষেত্রে পারফেকশন নিয়ে আসবে। ওকে, where the clear streams of reason has not lost its way into the dreary desert sands of dead habit। আচ্ছা, এই লাইনটার মানেটা একটু ভালো করে বোঝো। হোয়ার দ্য ক্লিয়ার স্ট্রিমস অফ রিজন, স্ট্রিম মানে কি? ঝর্ণা। স্ট্রিম মানে ঝর্ণা, এখানে রিজন বলতে বোঝাচ্ছে যৌক্তিকতা, যেখানে যৌক্তিকতার যে ঝর্ণাটা আছে তোমার মধ্যে, যে মানব সত্তাটা আছে, এই মানব সত্তার যে ঝর্ণাটা তোমার মধ্যে আছে, এটা যেন ওল্ড কাস্টম, ওল্ড হ্যাবিট অথবা সুপারস্টিশন, অন্ধবিশ্বাস, কুসংস্কার, হ্যাঁ, এগুলার যে স্যান্ডি যে ডেজার্টটা আছে, এটার যেই মরুভূমিটা আছে, তোমার ওই যে তোমার বিবেকের যে ঝর্ণাটা, ক্লিয়ার স্ট্রিম, তোমার যে ঝর্ণাটা, ওই ঝর্ণাটা যেন ওই ওল্ড কাস্টম, কুসংস্কার, এটার যে মরুভূমিটা আছে, মরুভূমির বালুর মধ্যে যেন হারায় না যায়। বলো, এই লাইনটা কি বুঝতে পারলা? যে তোমার যেই মানবতা, তোমার যেই রিজন, তোমার যেই যৌক্তিক তোমার দিকটা, যেটা দিয়ে তুমি তুমি বিবেককে কাজে লাগাও, তোমার বিবেকের যে ঝর্ণার যে ফ্লোটা, এই ফ্লোটা যেন তোমার ডেড কাস্টম, তোমার যে সকল প্রাচীন যে প্রথা, যেগুলোর বর্তমানে কোনো ভ্যালু নাই, অথবা তুমি যে সকল কুসংস্কারের মধ্যে আছো, অথবা তুমি যে মানুষে মানুষে যে বিভেদ করছো, ধর্ম, বর্ণ, গোত্র, আঞ্চলিকতা, এগুলার মধ্যে তুমি যে বিভেদটা করছো, এটার যেই মরুভূমিটা আছে, এটার যেই বালিটা আছে, মরুভূমি তপ্ত বালি আছে, তোমার সেই বিবেকের ঝর্ণাটা যেন ওই তপ্ত বালুর যে মরুভূমি, ওই মরুভূমির মধ্যে যেন হারায় না যায়। বলো দেখি, এই লাইনটা বুঝতে পারলে, এই কবিতার সবচেয়ে ইম্পর্ট্যান্ট লাইন হচ্ছে এটা, হোয়ার দ্য ক্লিয়ার স্ট্রিম অফ রিজন হ্যাজ নট লস্ট ইস ওয়ে ইনটু দ্য ডেরি ডেজার্ট স্যান্ড অফ ডেড হ্যাবিট।
বলো, এই লাইনটা কি আমরা বুঝতে পারছি? এই লাইনটা বোঝা খুব দরকার। জি দাদা। বুঝতে পারছো? জি, বুঝতে পারছি। আচ্ছা, আমাকে একটু বোঝাও দেখি। এই দাদা কাজ সারছে। আহ, মানে হচ্ছে আমাদের যে অতীতের যে কুসংস্কার গুলো আছে ওইগুলা দিয়ে মানে ওইগুলাকে আমরা কাটায় নিব, আমাদের বিবেক দিয়ে চিন্তা করবো আর কি। হ্যাঁ, বলা যায় যে আমার যে বিবেকটা আছে, বিবেকের যে ঝর্ণাটা আছে, হ্যাঁ, আমার যে ভালো গুণাবলী, আমার যে নৈতিকতা, আমার যে বিচার বিবেচনা বোধ, এটার যে একটা ঝর্ণা আছে, মানে আমার এই দিকগুলা যেগুলো আছে, এগুলা যেন, এগুলাকে যেন ওই আমার কুসংস্কার, আমার ওল্ড কাস্টম, ডেড কাস্টম, যেগুলো দ্বারা বর্তমানে আর চলা সম্ভব না, আমি ওগুলাকে আঁকড়ে ধরতে যে আমার যেন বিবেক বোধটা যেন হারায় না যায়। ঠিক আছে? এটাই বলছিলাম আর কি। দেন আসো পরের লাইনে আসি, যে হোয়ার দ্য মাইন্ড ইজ লেট ফরওয়ার্ড বাই দি ইনটু এভার ওয়ার্নিং থটস অ্যান্ড অ্যাকশন। আচ্ছা, এটাও একটা সুন্দর লাইন। হোয়ার দ্য মাইন্ড ইজ লেট ফরওয়ার্ড দি, তুমি দি বলতে এখানে বোঝাচ্ছে ঈশ্বরকে। হ্যাঁ, বলছে তুমি আমার মনটাকে আগায় নিয়ে যাও। কি কিসের দিকে আগায় নিয়ে যাও অথবা কিভাবে আগায় নিবা তুমি? এভার ওয়াইডনিং থট অ্যান্ড অ্যাকশন, এবং আমার যে চিন্তাভাবনা, আমার যে বিবেক, আমার চিন্তাভাবনাগুলো সবসময় যেন প্রসারিত হয়। প্রসারিত বলতে কি বোঝাচ্ছি? যেন আমি যেন উদার হই, আমি যেন মানুষের ভালোর জন্য চিন্তা করি সবসময়। ওয়াইডনিং থট, এই চিন্তাগুলো যেন আমার মাথায় আসে। কিন্তু এখানে একটা কথা হচ্ছে, শুধু আমি যদি চিন্তাই করি, মনে করো তোমার বাড়ির কাছে একজন গরিব মানুষ আছে, তুমি প্রত্যেক দিন চিন্তা করছো, না এই লোকটাকে আমি হচ্ছে ১,০০০ টাকা দিব। তুমি প্রত্যেক দিন চিন্তা করো যে ১,০০০ টাকা দিব, ১,০০০ টাকা দিব, চিন্তা করতে আসো করতে আসো করতে আসো। তো ওই চিন্তা করে কোনো লাভ আছে? জাস্ট তুমি চিন্তাই করছো, তাহলে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। কাজেই তোমার ওভার এভার ওয়াইডনিং থট, তোমার চিন্তা ভাবনাগুলা অ্যান্ড অ্যাকশন, তোমার ওই চিন্তাগুলা তুমি যেন আবার অ্যাকশনে রূপান্তরিত করতে পারো, আমাকে তুমি সেই ধরনের শক্তি দাও। কে দিবে? ঈশ্বর। আচ্ছা, থট অ্যাকশন ইনটু দ্য হেভেন অফ ফ্রিডম মাই ফাদার লেট মাই কান্ট্রি ওয়েক। তো এখানে তিনি তার রাষ্ট্রকে, তিনি তার কান্ট্রিকে বলছেন, আমার দেশটাকে তুমি জাগায় দাও হে পিতা। পিতা বলতে এখানে ঈশ্বরকে বোঝানো হচ্ছে। তুমি আমার দেশটাকে জাগায় দাও, এবং আমার যেই দেশটা আছে এটাকে তুমি একটা হেভেন বানায় দাও, হেভেন অফ ফ্রিডম, যেখানে মানুষজন শিক্ষার স্বাধীনতা পাবে, যেখানে মানুষজন তার কাজগুলাকে পারফেকশনে নিয়ে যেতে পারবে, হ্যাঁ, দেশের উন্নতি করতে পারবে, এরকম একটা গোল্ডেন কান্ট্রি, এরকম একটা হেভেন অফ ফ্রিডমে তুমি আমার কান্ট্রিটাকে কি করে দাও, আমাকে এই কান্ট্রিটাকে তুমি ট্রান্সফর্ম করে দাও। ওকে, তো আশা করছি আমরা কবিতাটা বুঝতে পেরেছি। এরপর আমরা আসি, যদি কবিতা বুঝতে পারি এই প্রশ্নগুলো আমাদের জন্য একেবারে সহজ। দেখো, প্রথম প্রশ্ন কি আছে? প্রথম প্রশ্ন বলছে, এক্সপ্লেন হোয়াট ডাজ দ্য পয়েন্ট মিন বাই হোয়ার নলেজ ইজ ফ্রি। এখানে হোয়ার নলেজ অফ ফ্রি দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন? দেখো, in the poem Where the Mind is Without Fear, Rabindranath Tagore uses the line where knowledge is free to express his dream of an ideal society where education and knowledge are available to everyone without restriction. হ্যাঁ, এই লাইন দ্বারা তিনি কি বোঝাচ্ছেন? হি ইজ এক্সপেক্টিং এ কান্ট্রি অর হি ইজ এক্সপেক্টিং এ সোসাইটি হোয়ার নলেজ উইল বি অ্যাভেলেবল ফর এভরি সিঙ্গেল ওয়ান। কোনো ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে প্রত্যেকটা মানুষ, ধনী দরিদ্র, হ্যাঁ, প্রত্যেকটা মানুষ যেন শিক্ষার অধিকার পায়। তখন একটা জিনিস কি ছিল, তখন তো জমিদার প্রথা ছিল। তো তারা চাইতো না যে তার যে প্রজারা যারা আছে এরা শিক্ষিত হোক। যত তাদেরকে যত তাদেরকে অজ্ঞতার, নিরক্ষরতার অন্ধকারে রাখা যায়, এই তৎকালীন যে অ্যারিস্টোক্রেটিক যে ক্লাস ছিল তাদের জন্য এটা কিন্তু মানে বেনিফিশিয়াল ছিল। এজন্য তৎকালীন সময়ে সবার জন্য শিক্ষা অ্যাভেলেবল ছিল না। তো এজন্য রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে আমি এমন একটা সোসাইটি চাই হোয়ার নলেজ, হোয়ার এডুকেশন উইল বি অ্যাভেলেবল, হ্যাঁ, অ্যাট এভরি সিঙ্গেল ডোর, প্রত্যেকটা মানুষের কাছে যেন শিক্ষার আলো পৌঁছায় দেয়। হি বিলিভস দ্যাট নলেজ শুড বি অ্যাক্সেসেবল টু অল পিপল ইকুয়ালি রেগার্ডলেস অফ দ্য সোশ্যাল ক্লাস, রিলিজিয়ন, কাস্ট, ওয়েলথ অর ব্যাকগ্রাউন্ড। তিনি বলছেন সে বিশ্বাস করে শিক্ষা যেন প্রত্যেকটা মানুষের দরজায় যেন যায়, সে সামাজিক যে স্তরেরই হোক, যেই ধর্মেরই হোক, তার টাকা থাকুক, পয়সা থাকুক অথবা না থাকুক, যে কোনো ব্যাকগ্রাউন্ডের তুমি হও, তুমি হিন্দু হও, মুসলিম হও, বৌদ্ধ হও, খ্রিস্টান হও, তুমি ধনী হও, তুমি দরিদ্র হও, হুম, তুমি রাষ্ট্রের কোন সেক্টর থেকে তুমি আসছো, তুমি বরিশাল থেকে আসছো, নাকি তুমি বগুড়া থেকে আসছো, নাকি তুমি রাজশাহী থেকে আসছো, তুমি যেখান থেকে আসো, তোমার অধিকার হচ্ছে তোমাকে শিক্ষা পেতে হবে।
আচ্ছা, নো ওয়ান শুড বি ডিপ্রাইভড অফ এডুকেশন বিকজ অফ পভার্টি অর ডিসক্রিমিনেশন। হ্যাঁ, তোমার দারিদ্রতা অথবা বৈষম্যর কারণে তুমি কিন্তু শিক্ষা থেকে ডিপ্রাইভ হতে পারবে না, শিক্ষা থেকে বিরত থাকতে তুমি পারবে না। দ্য পয়েন্ট অলসো মিনস দ্যাট knowledge should be free from militant barriers such as ignorance, superstition, prejudice, and narrow mindedness. তোমার যেই শিক্ষা আছে এটা কোনো মেন্টাল ব্যারিয়ারের জন্য কিন্তু থেমে থাকতে পারবে না। তোমার ইগনোরেন্স তুমি হও, তুমি অজ্ঞ হও, তুমি সুপারস্টিশন, এগুলা থেকে একদম শিক্ষা দূরে থাকবে। তোমার সুপারস্টিশন, তোমার কুসংস্কার, প্রিজুডিউস, তোমার যে বদ্ধ ধ্যান ধারণা, অথবা তোমার যে ন্যারো মাইন্ডেড, এগুলা থেকে শিক্ষাকে ফ্রি থাকতে হবে। হ্যাঁ, তুমি এ সকল ধ্যান ধারণা থেকে তুমি যে বলবা যে না এর পড়াশোনা করার দরকার নাই, হ্যাঁ মেয়ে মানুষ পড়াশোনা করার দরকার নাই, এই সকল ধ্যান ধারণাগুলো থেকে তোমাকে বের হয়ে আসতে হবে। ট্রু নলেজ হেল্পস পিপল থিঙ্ক ক্লিয়ারলি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্টলি। এবং তুমি যদি সঠিক শিক্ষায় শিক্ষিত হও তাহলে কিন্তু তুমি এসব কি বলে, তুমি কি এই অন্ধকারাচ্ছন্ন দিক থেকে তুমি কিন্তু বের হয়ে আসতে পারবা। তুমি ক্লিয়ারলি এবং ইন্ডিপেন্ডেন্ট, তুমি স্বাধীনভাবে চিন্তা ভাবনা করতে পারবো ইফ ইউ আর এবল টু গেট দ্যাট ট্রু নলেজ। ওকে, it enlightens the human mind and gives people the ability to understand truth and reality। এবং তোমার মধ্যে যদি শিক্ষার আলো থাকে তাহলে কিন্তু তুমি কোনটা সত্য, কোনটা অসত্য, কোনটা রিয়ালিটি, এগুলো কিন্তু তুমি ভালোভাবে পারসিভ করতে পারবা, তুমি অনুধাবন করতে পারবা। ডো নলেজ পিপল ক্যান বিকাম ওয়াইজার। হ্যাঁ, তুমি ওয়াইজ হতে পারো। মোর র্যাশনাল শব্দের অর্থ হচ্ছে যুক্তিবাদী। তুমি আরো বেশি যুক্তি দিয়ে প্রত্যেকটা বিষয়কে তুমি যাচাই করবা। অ্যান্ড মোর ওপেন মাইন্ডেড। ওকে, Tagore dreams of a country where education empowers every citizen and helps society progress towards freedom and development। তিনি এরকম একটা কান্ট্রি চান, তিনি এরকম একটা দেশের কথা স্বপ্নে দেখেন যেখানে এডুকেশন দ্বারা প্রত্যেকটা সিটিজেনের একটা এম্পাওয়ারমেন্ট হবে। হ্যাঁ, একটা এম্পাওয়ারমেন্ট হবে, এবং এর ফলে যখন whenever the people will be educated, then gradually the development and people will go towards ফ্রিডম। তৎকালীন এটা ভারতীয় উপমহাদেশের কথা বলা হচ্ছে, এবং এজন্য কবি এটার উপর আরো বেশি জোর দিচ্ছেন। কারণ তখন কি ছিল, আমরা ব্রিটিশার্সদের দ্বারা ভারতীয় উপমহাদেশের লোকজন আমরা যারা আছি তারা কিন্তু ব্রিটিশার্সদের শাসনে ছিলাম। তো আস্তে 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 ফ্রিডম, আস্তে আস্তে ডেভেলপমেন্টের দিকে যাওয়ার কথা বলা হচ্ছে। এ নেশন ক্যান অনলি বিকাম ট্রুলি স্ট্রং হোয়েন ইটস পিপল আর এডুকেটেড অ্যান্ড এনলাইটেন। আশা করছি এই লাইন বুঝতে পারছি আমরা। Therefore, where knowledge is free symbolizes equal educational opportunity or equal educational right, intellectual freedom, বুদ্ধিমত্তা সম্পন্ন একটা যে স্বাধীনতা, যা আমরা প্রত্যেকেই শিক্ষার একটা স্বাধীনতা পাবো এটা, অ্যান্ড রিমুভাল অফ অল ব্যারিয়ার টু লার্নিং। এবং কোনো একটা শিক্ষার কারণে শিক্ষার জন্য যত রকমের ব্যারিয়ার আছে প্রত্যেকটা বাধাকে আমাদেরকে ভেঙে ফেলতে হবে, এটা আমরা শিক্ষা পাই। ওকে, গেল সহজ প্রশ্ন। এরপর দেখো পরবর্তী প্রশ্ন কি আছে, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই ক্লিয়ার স্ট্রিম অফ রিজন। এটার দ্বারা আমরা এখন কি বুঝি দেখো। In the poem where mind is without fear, the phrase clear stream of reason symbolizes pure logical and rational thinking। হ্যাঁ, clear stream of reason তোমার যেই আহ, 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 তোমার যে লজিক্যাল একটা যে সেন্স আছে, তোমার যে লজিক্যাল সেন্স আছে, তোমার যে সব কিছুকে মানে আহ, কোনো একটা কাজ হচ্ছে সেটাকে তুমি তোমার বিবেক সবাই করছে এজন্য নয়, তোমার মধ্যেও তো একটা চিন্তা শক্তি আসবে, তোমার মধ্যে তো একটা বিবেক আছে, তাই না? তো এই বিবেকের আহ, 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 যে ক্যারেক্টারিস্টিক্স তোমার মধ্যে, এটাকেই কবি বলার চেষ্টা করছেন ক্লিয়ার স্ট্রিম অফ reason. So it is symbolizes your pure sense, your logical sense and rational thinking. Rational thinking means your sense of রিজন, ইয়োর সেন্স অফ ইউ সি, যে বিচার বিবেচনা করার যে ক্ষমতা। না রে, আচ্ছা আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর কম্পেয়ার্স রিজন টু এ ক্লিয়ার ফ্লোয়িং স্ট্রিম টু শো দ্যাট হিউম্যান থট শুড রিমেইন ফ্রেশ। এবং তিনি তোমার যে চিন্তা শক্তি, তোমার যে বিবেক বুদ্ধি, এটাকে তিনি একটা ঝর্ণার সাথে, ক্লিয়ার একটা ঝর্ণার সাথে কেন তুলনা করছেন? কারণ তোমার মাইন্ড শুড বি অলওয়েজ ফ্রেশ, অলওয়েজ পিওর, অ্যান্ড ইউ নিড টু বি অলওয়েজ অ্যাক্টিভ। যা যেরকম একটা ঝর্ণা সবসময় বহমান, হুম, জাস্ট অ্যাজ এ
clear storm flows smoothly and continuously, reason should guide human beings towards truth, wisdom and good judgment. যেরকম একটা ঝর্ণা সবসময় কি স্মুথলি এবং কন্টিনিউয়াসলি, কখনো কি ঝর্ণা থামে? থামে না। ঠিক সেরকমই মানুষদেরকেও সবসময় সত্যের পথে, সবসময় বুদ্ধিমত্তার পথে এবং গুড জাজমেন্টের প্রতি ধাবিত হওয়া উচিত। The poet believes that people should use intelligence and logic instead of blindly following customs and tradition. And the poet believes that you should use your intelligence and logic. তোমার বুদ্ধিমত্তা এবং তোমার যে যৌক্তিকতা, এটাকে তোমাকে কাজে লাগাইতে হবে। তোমার কি বলে, তোমার আগেকার যে সকল কাস্টম অথবা তোমার ট্রেডিশন, এটাকে তুমি অন্ধের মতো ফলো করবে না, তুমি তোমার বিবেক বিবেচনাকে তুমি কাজে লাগাবা। হি ওয়ার্নস এগেনস্ট দ্য ড্রেরি ডেজার্ট স্যান্ড অফ ডেড হ্যাবিট হুইচ রিপ্রেজেন্টস ওল্ড মিনিংলেসনেস কাস্টমস সুপারস্টিশন অ্যান্ড ব্লাইন্ড বিলিভ। এবং তিনি যে এই যে তোমাদেরকে বললাম বলে যে ডেয়ারি ডেজার্ট অ্যান্ড ডেড হ্যাবিট, এই ডেজার্ট এবং ডেড হ্যাবিট দ্বারা তিনি কি বোঝাচ্ছেন? তোমার তোমার যেই পুরাতন মিনিংলেস যে সকল প্রথাগুলো আছে, তোমার যেই সুপারস্টিশন আছে এবং তোমার যে অন্ধ যে বিশ্বাসগুলো আছে, এগুলোকে তিনি এই ডেড স্যান্ড, ডেজার্ট এবং ডেড হ্যাবিট দ্বারা তিনি বোঝানোর চেষ্টা করেছেন। হোয়েন পিপল স্টপ থিঙ্কিং ইন্ডিপেন্ডেন্টলি, যখন তুমি ইন্ডিপেন্ডেন্টলি চিন্তা করা থামাই দিবা, অ্যান্ড ফলো হ্যাবিটস উইদাউট কোশ্চেন, রিজন বিকামস উইক অ্যান্ড লস্ট। এবং তখন কিন্তু দেখা যাচ্ছে তুমি যখন কোনো প্রশ্ন করা বাদেই যে অহেতুক যে সকল আগের কাস্টমগুলো যখন তুমি মানতে শুরু করবা, তখন তোমার কিন্তু রিজনগুলা আস্তে আস্তে উইক হয়ে যাবে এবং আস্তে 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 তুমি যখন রিজন তোমার ব্যবহারই করছো না, তখন আস্তে আস্তে সেটা হারায় যাবে, ইট উইল বি লস্ট। Do this image, Tagore emphasizes the importance of free thought and rational judgment. Clear reasoning helps people overcome ignorance and make wise decision. এবং তুমি তোমার মধ্যে যখন তোমার যে রিজনটাকে তুমি কাজে লাগাবা, তখন আস্তে আস্তে তুমি যে ইগনোরেন্স, যে অজ্ঞতা, এই অজ্ঞতা থেকে তুমি বের হয়ে আসতে পারবা এবং ইউ উইল বি এবল টু কাট ওয়াইজ ডিসিশনস। ওকে, thus the clear stream of reason represents intellectual clarity, লজিক্যাল থিঙ্কিং অ্যান্ড পাওয়ার অফ অ্যান অ্যাওয়েকেন্ড মাইন্ড। এবং এটার দ্বারা তিনি কি বুঝাচ্ছেন, তিনি কীকে রিপ্রেজেন্ট করেন? তিনি ইন্টেলেকচুয়াল ক্ল্যারিটি, তোমার যে বুদ্ধিমত্তাগত তোমার যে ক্ল্যারিটি, তোমার যে লজিক্যাল থিঙ্কিং, তোমার যে বিচার বিবেচনাপূর্ণ তোমার যে চিন্তাভাবনা, এবং তোমার যে একটা ওয়েকেন্ড মাইন্ড, পাওয়ার অফ ওয়েকেন্ড মাইন্ড, একটা জাগ্রত মনের যে একটা শক্তি, এটাকে তিনি বোঝানোর চেষ্টা করেছেন। আচ্ছা, এরপর আমরা দেখব যে হোয়াট ইজ দ্য সিম্বলিক সিগনিফিকেন্স অফ ন্যারো ডোমেস্টিক ওয়াল। ন্যারো ডোমেস্টিক ওয়াল দ্বারা তিনি কি বোঝানোর চেষ্টা করেছেন? In the poem Where the Mind is Without Fear, the phrase narrow domestic walls symbolically refer to all kind of barrier and divisions that separate people from one another. সে সকল ডেট কাস্টম, সে সকল ব্যারিয়ার, সে সকল ডিভিশনগুলোকে তিনি বোঝানোর চেষ্টা করেছে, যেগুলা একজন মানুষ থেকে আরেকজন মানুষকে পৃথক করে। রবীন্দ্রনাথ ঠাকুর uses this expression to criticize the narrow-minded attitude that break human unity and create conflict in society. হ্যাঁ, তিনি এই কবিতার দ্বারা অথবা এই লাইনটার দ্বারা কাকে ক্রিটিসাইজ করেছেন? সে সকল জিনিসগুলা, সে সকল অ্যাটিটিউডগুলা যেগুলো মানুষের মধ্যে ইউনিটিকে নষ্ট করে অথবা সমাজে একটা কনফ্লিক্ট, সমাজে একটা দেশ, সমাজে একটা বিদ্বেষ সৃষ্টি করে। ঠিক আছে, দিস ওয়ার্লস রিপ্রেজেন্ট ডিভিশন বেসড অন রিলিজিয়ন, বেসড অন কাস্ট, ক্লাস, রেস, রিজিয়ন, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ন্যাশনালিটি। তিনি ধর্ম, বর্ণ, গোত্র, রিজিয়ন, তুমি কোন অঞ্চল থেকে এসো, তোমার ভাষা এবং তোমার ন্যাশনালিটি, জাতীয়তা, তিনি এগুলাকে সব কিছু এগুলোর মধ্যে ধরেছেন। Such barriers make people selfish, prejudiced and intolerant. এবং এগুলার দ্বারা কি হয়? এগুলার দ্বারা মানুষ সেলফিশ হয়, মানুষ প্রিডিউস শব্দের অর্থ কুসংস্কারাচ্ছন্ন হয়, এবং ইনটলারেন্ট, মানুষের মধ্যে একটা টলারেন্সের যে শক্তিটা, এই জিনিসটা তোমার হারায় যায়। Instead of seeing themselves as a member of one human family, people become separated into small groups and often develop hatred or discrimination towards other. হ্যাঁ,
প্রত্যেকে সবাইকে পুরা মানব গোষ্ঠীর একটা অংশ হিসাবে না বিবেচনা করে মানুষ তখন একটা ছোট 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 গ্রুপে বিভক্ত হয়ে যায়, এবং তারা একে অন্যের মধ্যে কি হয়, তারা একে অন্যের মধ্যে হ্যাট্রিট, ঘৃণাবোধ এবং ডিসক্রিমিনেশন এবং বৈষম্য সৃষ্টি করে এক গ্রুপ অন্য গ্রুপের জন্য। The poet believes that these artificial divisions limit human growth and prevent national as well in social progress, এবং এ সকল কারণে ন্যাশনাল এবং সোশ্যাল প্রোগ্রেস কি হয়, ব্যাহত হয়। দে ডিস্ট্রয় ইউনিটি, মানুষের মধ্যে যে ইউনিটি এটা নষ্ট হয়, হারমোনি নষ্ট হয়, অ্যান্ড ব্রাদারহুড নষ্ট হয়। টেগর dreams of a society where people live beyond such narrow boundaries and respect one another equally. সহজ। Therefore, the symbolic significance of narrow domestic walls is the mental and social barriers that divide humans and obstruct freedom, unity and progress, এবং এগুলোর ফলে কি হয়, মানুষের হিউম্যানিটি, মানুষের ফ্রিডম, ইউনিটি এবং প্রোগ্রেস বাধাপ্রাপ্ত হয়। ওকে, এরপর দেখো যে হোয়াই ডাজ দ্য পয়েট পুট ইমফ্যাসিস অন এভার ওয়ার্নিং থটস অ্যান্ড অ্যাকশন। আচ্ছা, ভালো কথা, আমাকে বলো দেখি, এটা আমি বলেছিলাম এমফ্যাসিস এই ওয়ার্ডটার মানে কি? বর্ণনা করা বা এক্সপ্রেস করা। না, জোর দেওয়া। জোর দেওয়া, গুড, জোর দেওয়া, যে তিনি জোর দেওয়া অথবা বেশি ইম্পর্টেন্স দেওয়া, এই কবি এখানে এই যে এভার ওয়াইডনিং থটস অ্যান্ড অ্যাকশন এই ওয়ার্ডটার প্রতি, এই ফ্রেজটার প্রতি কেন বারবার জোর দিয়েছেন, এটার কারণ কি? কারণ হচ্ছে, ইন দ্য পোয়েম হোয়ার মাইন্ড ইজ উইদাউট ফিয়ার, রবীন্দ্রনাথ ঠাকুর puts great emphasis on ever widening thoughts and action because he believes progress is only possible when human minds remain open, broad and active. এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের মতে সমাজে প্রোগ্রেস তখনই আসবে যখন মানুষ সব সময় ওপেন থাকবে, ওপেন মাইন্ডেড থাকবে। হ্যাঁ, মানুষ যখন তার চিন্তা ভাবনাগুলোকে বিশাল বানাবে, হ্যাঁ, মানুষের দৃষ্টিভঙ্গি যখন উদার হবে এবং তাকে সব সময় অ্যাক্টিভ থাকতে হবে। এই তিনটা জিনিস যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমি নিজে উন্নতি করতে পারবা এবং দেশ এবং দশেরও তুমি উন্নতি করতে পারবা। এই তিনটা জিনিস। হি ওয়ান্টস পিপল টু মুভ বিয়ন্ড ন্যারো থিঙ্কিং অ্যান্ড কন্টিনিউয়াসলি গ্রো ইন নলেজ, ওয়াইজডম অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। তিনি যে সকল ন্যারো যে অবস্ট্রাকশনগুলো আছে, হ্যাঁ, সেগুলা থেকে তিনি তোমাকে বলছেন তুমি বের হয়ে আসো এবং তুমি কন্টিনিউয়াস একটা চর্চা করো। কিসের চর্চা? নলেজের চর্চা করবা, ওয়াইজডমের চর্চা করবে এবং আন্ডারস্ট্যান্ডিং। এই তিনটা জিনিসের তোমাকে কি করতে হবে? তোমাকে চর্চা করতে হবে। আচ্ছা, এভার ওয়াইডনিং থটস mean developing a broad outlook on life by accepting new ideas and thinking freely। তাহলে এভার ওয়াইডনিং থট মানে কি? এভার ওয়াইডনিং থট শব্দের অর্থ তোমাকে কিছু কিছু সমাজে মানুষ আছে দেখবা যে যারা নতুন কোনো কিছুকে কখনোই একসেপ্ট করতে পারে না, এবং তুমি যদি নতুনকে একসেপ্ট না করতে পারো তাহলে কিন্তু তুমি সমাজে অথবা জীবনে তুমি কিন্তু আগায় যেতে পারবা না। এজন্য কবি এখানে বলছে তোমাকে একটা ব্রড আউটলুক রাখতে হবে জীবনের প্রতি, যাতে করে একটা ব্রড আউটলুক রাখতে হবে যাতে করে হ্যাঁ, যাতে করে তুমি তোমার জ্ঞান, বুদ্ধি, বিচার বিবেচনা এগুলাকে, এবং এর ফলে তুমি যাতে করে নতুন চিন্তা ভাবনা, নতুন ধ্যান ধারণা এগুলোকে যেন তুমি একসেপ্ট করতে পারো ফ্রিলি। ওকে, দেন ইট এনকারেজেস পিপল টু কোশ্চেন ইগনোরেন্স, সুপারস্টিশন অ্যান্ড আউটডেটেড বিলিভস, এবং এটার ফলে তোমার যে সকল অজ্ঞতা আছে, তোমার যে সকল সুপারস্টিশন আছে এবং তোমার যে সকল ডেড কাস্টমগুলো আছে, তোমার আউটডেটেড যে সকল বিলিফগুলো আছে, সেই বিলিফগুলোর উপর তুমি যেন প্রশ্ন করতে পারো, তুমি যেন সেগুলো থেকে বের হয়ে আসতে পারো। ঠিক আছে, দিস ইন্টেলেকচুয়াল গ্রোথ হেল্পস ইন্ডিভিজুয়াল বিকাম মোর র্যাশনাল অ্যান্ড এনলাইটেন্ড, এবং এই বুদ্ধিমত্তাগত যে সকল বৃদ্ধি, ইন্টেলেকচুয়াল গ্রোথ যেগুলা, এগুলোর ফলে তুমি কি হবা? তুমি
একজন যৌক্তিক একজন মানুষ হবা, ইউ উইল বি র্যাশনাল অ্যান্ড অলসো ইউ উইল বি এনলাইটেন্ড। ইয়োর ইগনোরেন্স, হ্যাঁ, ইয়োর ডার্কনেস অফ ইগনোরেন্স উইল ভ্যানিশ গ্র্যাজুয়ালি, এগুলো আস্তে 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 ভ্যানিশ হয়ে যাবে। The poet emphasizes action because thoughts alone are not enough. Idea must be transformed into meaningful actions for social and national development. When thoughts and action expand together, people can work for truth, justice, freedom and human welfare. আচ্ছা, যে কথা কিছুক্ষণ আগে বললাম যে তোমার বাড়ির কাছে একজন গরিব মানুষ আছে, তুমি তাকে দেখে খুবই কষ্ট পাও, ঠিক আছে? তুমি তোমার বাড়ির পাশে গরিব মানুষটাকে দেখে সে মনে করো খেতে পায় না, অথবা সে খুব অসুস্থ, চিকিৎসা করার জন্য তার টাকা নাই। তুমি এখন ভাবতেছো যে হ্যাঁ, আমার বাড়ির সামনে যে চাষিটা আছে ওকে আমি 1,000 টাকা দিব। তুমি ভাবছো যে আমি যখন মাসের বেতনটা পাবো, জানুয়ারি মাসে যখন আমি বেতনটা পাবো, তখন ওই চাষিকে আমি 1,000 টাকা দিব। জানুয়ারি মাস চলে গেছে, তুমি ভাবছো টাকা দিবা, ফেব্রুয়ারি চলে গেছে টাকা দিবা, মার্চ চলে গেছে, এপ্রিল, মে, জুন, জুলাই সব চলে যাচ্ছে, তুমি যা চিন্তাই করতেছো যে আমি টাকা দিব টাকা দিব টাকা দিব। হ্যাঁ, তোমার এখানে ইন্টেনশনটা ভালো যে তুমি টাকা দিবা, কিন্তু তুমি যে শুধু এই ভালো ইন্টেনশন দিয়ে কি কোনো লাভ হচ্ছে? কোনোই তো লাভ হচ্ছে না। তুমি যা চিন্তা করছো যে হ্যাঁ, ওই লোকটাকে আমি চিকিৎসা করার জন্য অথবা একটু ভালো মন্দ খাওয়ানোর জন্য আমি 1,000 টাকা দেবো, কিন্তু তুমি জাস্ট এই চিন্তা পর্যন্ত তুমি সীমাবদ্ধ থাকছো, তুমি কোনো টাকা পয়সা দিচ্ছ না, তাহলে কোনো লাভ হয়? হয় না। এই জন্য কবি বলছে ইয়োর থটস শুড বি ট্রান্সফর্মড ইনটু অ্যাকশন। এই যখন এই তোমার এবং থট এবং অ্যাকশন দুটো একসাথেই যখন প্যারালালি যখন আগায় যাবে, তখনই কিন্তু তুমি সত্যের জন্য, জাস্টিসের জন্য, ফ্রিডমের জন্য এবং হিউম্যান ওয়েলফেয়ারের জন্য, মানুষের ভালোর জন্য তুমি কাজ করতে পারবা। শুধুমাত্র চিন্তা দিয়ে কোনো লাভ হবে না। এই ঠিক এরকম আমি পড়বো, আমি 1 তারিখ থেকে পড়বো, 5 তারিখ থেকে পড়বো, 10 তারিখ থেকে পড়বো, শুক্রবার থেকে পড়বো, শনিবার থেকে পড়বো, জাস্ট চিন্তাই করতেছো, কিন্তু চিন্তাটাকে তুমি হচ্ছে কাজে রূপান্তরিত করতে পারছো না, তাহলে কোনো লাভ হয়? হলো না। আচ্ছা, Tagore believes that without mental growth and constructive action, society becomes stagnant and trapped in old habit. আচ্ছা, ভালো কথা। এই ওয়ার্ডটার মানে বলো দেখি, স্ট্র্যাগনেন্ট মানে কি? এটা একটা হচ্ছে আমরা কবিতাতে এই ওয়ার্ডটা পেয়েছিলাম, কয়েকদিন আগে আমরা পড়েছি, স্ট্র্যাগনেন্ট। ভয় পাও না, বলো, লজ্জা পাওয়ার কিছু নাই, আমরাই তো। আচ্ছা, আরেকটু সহজ করে দিই, স্ট্র্যাগনেন্ট ওয়াটার, এখন বলো। আমরা কোনো একটা কবিতাতে একটা ওয়ার্ড পেয়েছিলাম, একটা লাইনে, স্ট্র্যাগনেন্ট ওয়াটার, তাহলে এখানে স্ট্র্যাগনেন্টের মানে কি? ভাইয়া নোংরা মেবি। নোংরা অথবা বদ্ধ। গুড, বদ্ধ, স্ট্র্যাগনেন্ট ওয়াটার, বদ্ধ জলাশয়। ওই যে লন্ডন 1802 যখন পড়েছিলাম, তখন কবি কি বলছে যে হ্যামিল্টন তুমি ফিরে আসো, কারণ লন্ডন বর্তমানে একটা স্ট্র্যাগনেন্ট ওয়াটারে পরিণত হয়েছে, একদম বদ্ধ নোংরা, যে বদ্ধ জলাশয়ের মতো, বদ্ধ নালার মতো হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এখানে বলছে তোমার যেই মেন্টাল গ্রোথ এবং তার সাথে যদি তোমার অ্যাকশন, তোমার যে কাজ করার যে প্রবণতা, এটা দুইটা যদি তোমার মধ্যে না থাকে, সমাজের মানুষের মধ্যে না থাকে, তাহলে কিন্তু সোসাইটি কি হয়ে যায়? সোসাইটি একটা স্ট্র্যাগনেন্ট ওয়াটারে পরিণত হয়। আচ্ছা, stagnant and trapped in bad habit. Therefore, he prays for a nation where people constantly progresses towards higher ideals, though broader thoughts and purposeful action. আচ্ছা, তাহলে আশা করছি আমরা এই কবিতাটা বুঝতে পেরেছি। আজকে সামারিটা তোমাদেরকে পড়াবো না, আমরা এখন একটু কবিতার টোন এবং বাকি প্রশ্নগুলা আমরা একটু পড়ে ফেলাই, 9টার মধ্যে যাওয়ার কথা ছিল। আচ্ছা, দেখো টোন, এই কবিতার টোনটা কি? The tone of the poem where the mind without fear is patriotic. Patriotic মানে কি? Patriotic মানে হচ্ছে হলো দেশপ্রেম বোধ সম্পন্ন, earnest, hopeful, inspirational and prayerful. তাহলে এখানে your tone will be patriotic one, your tone will be earnest one,
মানে এখানে একটা ভালোবাসার মর্মত্ব বোধ থাকবে, হোপফুল, তোমাকে আশাবাদী হতে হবে, ইন্সপিরেশনাল, অ্যান্ড দিস পোয়েম উইল ইন্সপায়ার ইউ অ্যান্ড প্রেয়ারফুল। এবং লাস্ট অফ অল, এই কবিতা কিন্তু এক ধরনের প্রেয়ার, ওয়ান কাইন্ড অফ প্রেয়ার। আচ্ছা, throughout the poem, Rabindranath Tagore expresses the deep love and concern for his country. His words reflect his strong desire to see his nation free from fear, ignorance and social division. তিনি তার দেশটাকে কেমন দেখতে চান না, দেশটাকে ভীত সন্ত্রস্ত এবং অজ্ঞ এবং সোশ্যাল ডিভিশনের যে ক্লাসিফিকেশন, এটার মধ্যে তিনি দেখতে চান না। তাহলে তার প্রথমত টোনটা কেমন? প্রথমত টোন হচ্ছে প্যাট্রিয়টিক, যে তার এখানে যে একটা দেশপ্রেম, তিনি দেশটাকে যে একটা স্ট্রং, এনলাইটেন্ড অ্যান্ড ট্রুলি ফ্রি একটা কান্ট্রি হিসাবে দেখতে চান, এখানে তার একটা প্রতিচ্ছবি আমরা দেখতে পাই। সো আনডাউটেডলি দ্য টোন অফ দিস পোয়েম ইজ প্যাট্রিয়টিক ওয়ান। দেন দ্য টোন ইজ অলসো আর্নেস্ট অ্যান্ড সিরিয়াস। আর্নেস্ট এবং সিরিয়াস, এখানে একটা মর্মত্ববোধ আমরা পাবো, এবং অলসো দ্য টোন ইজ ভেরি সিরিয়াস অ্যান্ড হি ইজ টকিং অন এ ভেরি সিরিয়াস পয়েন্ট অফ ভিউ অফ হিমসেলফ। ওকে, তাহলে এখানে তিনি যে সকল ইম্পর্টেন্ট ইস্যু আছে, যেমন ফিয়ার, ইগনোরেন্স, ন্যারো মাইন্ডেডনেস এবং ল্যাক অফ ফ্রিডম যেগুলো আছে, এগুলো নিয়ে তিনি কথা বলছেন। সো আনডাউটেডলি দিস ইজ এ ভেরি সিরিয়াস পয়েন্ট, সিরিয়াস টপিক। হি ডিপলি কনসার্নড অ্যাবাউট দিস প্রবলেমস অ্যান্ড ওয়ান্টস রিয়াল চেঞ্জ ইন সোসাইটি। ওকে, নেক্সট ওয়ান, হি ইজ হোপফুল অ্যান্ড ইন্সপিরেশনাল। তো এখানে তিনি তার সমাজের, হি ইজ শোয়িং মেনি ক্যারেক্টারিস্টিক্স which is not good for the society, but although he is not hopeless one, he is optimistic. অপটিমিস্টিক শব্দের অর্থ হলো আশাবাদী। তিনি কিন্তু এখানে আশাবাদী। তিনি 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 বিশ্বাস করেন যে এই সমাজের একটা চেঞ্জ কিন্তু পসিবল, এবং মানুষ যদি সত্য, মানুষ যদি জ্ঞান, মানুষ যদি রিজন এবং মানুষ যদি অ্যাকশন, ইফোর্ট, এগুলাকে যদি একটা কম্বাইন্ড ফোর্সে তিনি নিয়ে আসতে পারেন, তাহলেই কিন্তু এই দেশের একটা পরিবর্তন সম্ভব। হিজ ওয়ার্ডস ইন্সপায়ার্স রিডার্স টু ওয়ার্ক টুয়ার্ডস এ বেটার সোসাইটি। এবং তার এই কবিতাটা পড়ার মাধ্যমে কিন্তু একটা ইউসি ওয়ান কাইন্ড অফ ইন্সপিরেশন ওয়ার্কস ইনটু দ্য মাইন্ড অফ দ্য রিডার্স। ওকে, দেন দ্য পোয়েম অলসো হ্যাজ অ্যান প্রেয়ারফুল অ্যান্ড স্পিরিচুয়াল টোন। অ্যান্ড আমরা এখানে দেখতে পাই যে লাস্টের লাইনে এসে আমরা একদম ক্লিয়ার হয়ে যাই যে তিনি বলেন, তিনি ঈশ্বরকে অ্যাড্রেস করে বলেন যে মাই ফাদার, তিনি বলেন যে তুমি আমাদেরকে এমন একটা দেশ দাও যে যেখানে মানুষের এই সকল ক্যারেক্টারিস্টিকগুলো থাকবে এবং এই সকল ক্যারেক্টারিস্টিকগুলো থাকবে না। সো আমরা কিন্তু এখানে একটা প্রেয়ারফুল, একটা প্রার্থনামূলক এবং স্পিরিচুয়াল টোন, অ্যাজ দ্য পোয়েট ইজ শোয়িং হিজ বিলিভ অন গড, so that's why it is also showing a spiritual tone in this poem. ওকে, তো এটা গেল আমাদের কবিতার টোন সম্বন্ধে পড়াশোনা। এরপর আমরা আসি যে আইডেন্টিফাই দ্য পোয়েটস পজিশন অ্যান্ড অ্যাটিটিউড। তাহলে এই কবিতার এই পর্যন্ত হচ্ছে নোট থেকে। এরপর একটা পড়ি, দ্য পজিশন অফ দ্য পজিশন অফ দ্য পোয়েট ইজ কেমন, যেহেতু এখানে পজিশন এবং অ্যাটিটিউড দেওয়া আছে, দুইটা আমরা দেখব। পজিশন সাবজেক্টিভ, আইডিয়ালিস্টিক, প্যাট্রিয়টিক অ্যান্ড রিফ্লেকটিভ। সো উই ক্যান সি দ্য মিক্সচার অফ অল দিস থিং ইন দিস পোয়েম। আমরা একটা ওয়ান বাই ওয়ান আমরা একটু দেখি। দ্য পোয়েটস পজিশন ইজ সাবজেক্টিভ ওয়ান। এখানে তিনি তার নিজস্ব পয়েন্ট অফ ভিউ থেকে এই কথাগুলো তিনি বলেছেন। হ্যাঁ, একটু পড়ি। বিকজ দ্য পোয়েম রিফ্লেক্টস হিজ অন ড্রিম অফ অ্যান আইডিয়াল নেশন। তার নিজের স্বপ্নকে এখানে তিনি তুলে ধরেছেন। হি ডিরেক্টলি এক্সপ্রেসেস হোয়াট কাইন্ড অফ কান্ট্রি হি ওয়ান্টস, এ কান্ট্রি ফ্রি ফ্রম ফিয়ার, ইগনোরেন্স, ডিভিশন অ্যান্ড ন্যারো মাইন্ডেডনেস। সো দিস আর দ্য ক্যারেক্টারিস্টিক্স হুইচ হি ওয়ান্টস টু হ্যাভ ইন হিজ কান্ট্রি. Since these ideas come from his personal beliefs and inner vision, the position is subjective one. ঠিক আছে, his position in this poem is also patriotic one. তার মধ্যে আমরা দেশপ্রেম দেখতে পাই। আমরা দেখতে পাই তিনি দেশটাকে জাগ্রত করার চেষ্টা করছেন, তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন যে আমাদের দেশের মানুষদের মধ্যে যেন এই ধরনের ক্যারেক্টারিস্টিক্সগুলো থাকে। সো দ্য পজিশন অফ দ্য পোয়েম ইজ অলসো patriotic one. Then attitude, কবিতার মধ্যে অ্যাটিটিউড কি তার,
তার হচ্ছে হোপফুল, তার মধ্যে আর্নেস্ট এবং তার মধ্যে ইন্সপিরেশনাল একটা টোন কাজ করছে। তিনি আশাবাদী যে হ্যাঁ দেশটা একদিন এরকম হতে পারবে, তার মধ্যে একটা মর্মত্ববোধ কাজ করছে। অ্যান্ড আফটার রিডিং দিস পোয়েম উই উইল ফিল এ কাইন্ড অফ ইন্সপিরেশন ফর ডুইং সামথিং গ্রেট ফর আওয়ার কান্ট্রি। ওকে, দেন after this we can see the attitude is also prayerful and spiritual one. আমরা আগের প্রশ্নতে দেখেছি যে তার মধ্যে এই কবিতার মধ্যে একটা এই কবিতাটা পুরাটাই হচ্ছে এক ধরনের প্রার্থনা সঙ্গীত বলা যায় এটাকে। সো প্রেয়ারফুল অ্যান্ড স্পিরিচুয়াল টোন, যেহেতু এখানে তিনি ঈশ্বরের প্রতি তার একটা সারেন্ডার তিনি দেখিয়েছেন। সো দিস ইজ অলসো এ কাইন্ড অফ স্পিরিচুয়াল অ্যাটিটিউড উই ক্যান সি ইন দিস পয়েম। এরপরে আমরা আসি রাইম স্কিম। এখানকার এই কবিতার মধ্যে কোনো প্রেসক্রাইবড কোনো রাইম স্কিম নাই, বুঝছ? আচ্ছা, এখান থেকে দেখি, আচ্ছা দেখো, দ্য পোয়েম হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার ডাজ নট ফলো এনি ফিক্সড রাইম স্কিম। এই কবিতার কোনো ফিক্সড রাইম স্কিম নাই। রবীন্দ্রনাথ ঠাকুর রোড দিস পোয়েম ইন ফ্রি ভার্স। ফ্রি ভার্স শব্দের অর্থ কি? ফ্রি ভার্স শব্দের অর্থ সেই ধরনের কবিতা যেগুলোতে কোনো প্রেসক্রাইব রাইম স্কিম থাকে না। সো দ্য পোয়েট হ্যাজ রিটেন দিস পোয়েম ইন এ ফ্রি ভার্স, সো দ্য লাইন্স ডু নট এন্ড উইথ রেগুলার রাইমিং ওয়ার্ডস লাইক ইন ট্রেডিশনাল রাইমিং পোয়েট্রি। হ্যাঁ, unlike sonnets or other structured poem where line endings follow patterns such as ABAB or ABBA, the poem has no regular rhyme pattern. এই কবিতার মধ্যে কোনো রেগুলার রাইম প্যাটার্ন নাই। দ্য এন্ডিং ওয়ার্ড সাচ অ্যাজ হাই, ফ্রি, ওয়ার্ল্ড, ওয়ালস, ট্রুথ, পারফেকশন, হ্যাবিট, অ্যাকশন, অ্যাওয়েক, এই কোনো ওয়ার্ডের মধ্যে দেখবা কোনো তেমন কোনো আমরা মিল খুঁজে পাই না। সো they do not create any fixed rhyming arrangement, কোনো রাইম স্কিমের মধ্যে নাই। Instead of depending on rhyme, Tagore creates beauty through rhythm, repetition and parallel structure. The repeated use of the word where at the beginning of several lines creates a smooth flow and musical quality. এবং এই কবিতার প্রায় কয়েকটা লাইনের মধ্যে আমরা দেখব যে শুরু হচ্ছে হোয়ার দিয়ে, তো এটা একটা স্মুথ একটা ফ্লো আমরা পাবো এবং একটা মিউজিক্যাল কোয়ালিটি। আমরা জানি যে যখন এরকম কবিতার সামনে অথবা পেছনে যদি এই টাইপের কোনো ছন্দ থাকে, কোনো ওয়ার্ডের রেপিটেশন থাকে, সেগুলো একটা মিউজিক্যাল কোয়ালিটি একটা তৈরি হয়। ঠিক আছে? This repetition also gives emphasis on each condition of the ideal society he imagines. And always remember, whenever in a poem you will see there is a repetition of particular words, then we have to understand that the poet is trying to emphasize on that particular line, on that particular event, on that particular word. এবং তিনি যে এখানে তার দেশের যে একটা ক্যারেক্টারিস্টিক্স বোঝাতে চেয়েছেন প্রত্যেকটা লাইনের মধ্যে, এই হোয়ার দ্বারা প্রত্যেকটা লাইনের উপর, প্রত্যেকটা ক্যারেক্টারিস্টিক্সের উপর তিনি একটা এমফাসিস গঠন করার চেষ্টা করেছেন। ওকে, the absence of a strict rhyme scheme is meaningful because it matches the poem's central idea of freedom. Just as the poet dreams of a nation free from fear, restriction, the poet itself is free from rigid poet boundaries. The free verse from allows Tagore to express his thoughts naturally, powerfully and prayerfully. আচ্ছা, এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে কবি যে এখানে কোনো রাইম প্যাটার্ন যে তিনি ইউজ করেননি, এটার আরেকটা কারণ হতে পারে। কারণটা কি? যে তিনি চাচ্ছেন তার দেশটা স্বাধীন হোক। এই দেশের যে মানুষের যে সকল সুপারস্টিশন আছে, যে সকল ওল্ড বিলিফগুলো আছে, এগুলা ছিন্ন করে দেশটা আগে যাক। আগেকার যে সকল ক্যারেক্টারিস্টিক্স, এগুলো যেন কোনো কিছুই না থাকে, একদম কমপ্লিটলি অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রিতে তিনি তার দেশকে গড়ে তুলতে যাচ্ছেন। সো এটার একটা বহিঃপ্রকাশ কিন্তু আমরা এই কবিতার মধ্যেও পাই, যে এই কবিতাতেও কোনো রাইম স্কিম নাই, কোনো প্রেসক্রাইবড রাইম স্কিম নাই। যেরকম তিনি একটা স্বাধীন দেশ চান, তার কবিতাটাও স্বাধীন, তার কবিতার মধ্যে কোনো রাইম স্কিম আমরা পাচ্ছি না। ওকে, thus the poem has no fixed rhyme scheme because it is written in free verse and its beauty comes mainly from rhythm, repetition, powerful ideas rather than rhyme. ওকে, সো আশা করছি আমরা এই কবিতাটা বুঝতে পারছি। একদমই সময় নাই, তো আশা করছি কবিতাটা তোমরা বুঝতে পেরেছো। এই কবিতাটা শেষ করে ফেলাও। সামনের দিন থেকে আমরা
এটার কয়েকটা পড়া হলো। আমরা কয়েকটা ক্লাস এখন কবিতার উপর দিব, কবিতাটা আমাদের একদমই পড়া হয় নাই। কবিতাটা আমরা দিব এবং কবিতাটা আমরা এমনভাবে পড়ব যাতে ওইটার মধ্যে পোয়েট্রির প্রশ্নগুলো আমাদের একদম পড়া হয়ে যাবে শর্ট এবং ব্রড, এবং তার পাশাপাশি ওই কবিতা থেকে রিডিং স্কিলে যে সকল প্রশ্ন আসবে সেগুলো যেন আমাদের পড়া হয়ে যায়। ঠিক সেভাবে আমি তোমাদের প্রশ্নগুলো সাজায় ফেলেছি, কালকে তোমাদেরকে সে অনুপাতে ক্লাস নেব। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর অ্যাটেন্ডিং দ্য ক্লাস। তোমাদের সাথে সামনের দিন আবার দেখা হবে।